সাউথ কোরিয়া এই নামটা নিতে গেলে একটা হাই ব্রিদিং এর দরকার পড়ে। গত 50 বছরে পূর্ব এশিয়ার হাই অ্যান্ড ফাস্ট গ্রোয়িং ইকোনমিকে আমরা এশিয়ান টাইগার বলে থাকি। 4 এশিয়ান টাইগার: হংকং, তাইওয়ান, সাউথ কোরিয়া অ্যান্ড সিঙ্গাপুর। এদের মধ্যে সবথেকে অন্যতম হচ্ছে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া শুধুই ফাস্ট গ্রোয়িং ইকোনমি নয়, সাথে সাথে কালচারাল সুপার পাওয়ারও হয়ে উঠেছে। সাউথ কোরিয়ান গান ওপেন গ্যাংনম স্টাইল আপনারা তো শুনে থাকবেন। ইউটিউবের ওপরে প্রথম কোনো গান যা 1 বিলিয়ন ভিউজ ক্রস করেছে। স্কুইড গেম সাউথ কোরিয়ান একটা পপুলার টিভি শো যা পুরো দুনিয়ায় জনপ্রিয় হয়েছে। পপুলার ইউটিউবার মিস্টার বিস্ট, যিনি স্কুইড গেমের ওপরে ভিডিওজ বানিয়েছিলেন এবং সেটা তার চ্যানেলে মোস্ট পপুলার ভিডিওজ হয়ে উঠেছে। এমনকি সাউথ কোরিয়ান ব্র্যান্ডস বিটিএস এবং ব্ল্যাকপিঙ্ক পুরো দুনিয়ায় জনপ্রিয়তা লাভ করেছে। কিভাবে সাউথ কোরিয়া কালচারাল সুপার পাওয়ার হয়ে উঠল? বন্ধুরা, এই গল্পের শুরু হয় 1945 সালে 15ই আগস্ট, যখন জাপান অফিসিয়ালি সারেন্ডার করে আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পুরো বন্ধ হয়ে যায়। জাপানিজ রুলসের মধ্যে সাউথ কোরিয়া তখন ছিল, তাই সাউথ কোরিয়াতে আজকের দিনে দেখা যায় 15ই আগস্টে জাতীয় মুক্তি দিবস পালন করতে। শুধু সাউথ কোরিয়া নয়, নর্থ কোরিয়াতেও জাতীয় মুক্তি দিবস 15ই আগস্টে পালন করা হয়, কারণ ওই সময় সাউথ কোরিয়া নর্থ কোরিয়া আলাদা ছিল না, একটি দেশ ছিল কোরিয়া নামে। পরে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন মিলে কোরিয়াকে সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়া দুটো আলাদা আলাদা দেশে ভাগ করে দেয়। ওই সময় সাউথ কোরিয়াতে যে সমস্ত ফিল্মগুলো বানানো হতো তার স্ক্রিপ্ট প্রথম থেকে সরকারের কাছে অ্যাপ্রুভাল নিতে হতো। এমনকি সিনেমা বানানোর পরে সরকার বারবার ওটাকে রিপিট করে দেখতো এবং বোঝার চেষ্টা করতো এখানে কোনো সরকারের বিরুদ্ধে বলা হচ্ছে কিনা, কিংবা দেশের মধ্যে যে সমস্ত প্রবলেমস হচ্ছে, যে সমস্ত সমস্যা হচ্ছে, সেগুলো নিয়ে কোনো ফিল্ম বা কোনো সিনেমা বানানো হচ্ছে কিনা। প্রোটেস্ট সং, রক সং, ফোক সং এসব সাউথ কোরিয়াতে পুরোপুরিভাবে বন্ধ ছিল। 1993 সালে জুরাসিক পার্ক নামে একটা সিনেমা সাউথ কোরিয়াতে মুক্তি পায়, যা অনেক 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 অর্থ উপার্জন করেছিল। এই সময় সাউথ কোরিয়ার প্রেসিডেন্সি বোর্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যিনি মেম্বার ছিলেন, তিনি একটা রিপোর্ট সাবমিট করে সাউথ কোরিয়া সরকারের কাছে। সেখানে ক্লিয়ারলি মেনশন করা হয় যে হুন্ডাই কোম্পানির প্রায় 1.5 মিলিয়ন গাড়ি বিক্রি করে যে রেভিনিউ জেনারেট করে সাউথ কোরিয়া, প্রায় জুরাসিক পার্ক ওর সমান রেভিনিউ জেনারেট করেছে। তখনই সাউথ কোরিয়া সরকারের মনে হয় ফিল্ম মেকিং এবং মিডিয়া প্রোডাকশনকে প্রমোট করা দরকার। ঠিক ওই বছরেই আরও একটি সিনেমা রিলিজ হয়, সি পিয়নজি। সাউথ কোরিয়ার বক্স অফিস হিট করেছিল। এর আগে পর্যন্ত সাউথ কোরিয়ার বক্স অফিস হলিউড সিনেমা ছাড়া কোনো সিনেমা হিট করতে পারেনি। সি পিয়নজি সাউথ কোরিয়ার কোনো প্রথম মুভি ছিল যা 1 মিলিয়ন টিকিট সেল করেছিল। ঠিক ওখান থেকে সাউথ কোরিয়া সরকার বুঝতে পারলো ফিল্ম এবং মিডিয়া প্রোডাকশন তাদের দেশের জিডিপিতে অনেক বড় কন্ট্রিবিউশন রাখতে পারে। 1994 সালে সাউথ কোরিয়াতে কালচারাল ইন্ডাস্ট্রি ব্যুরো নামে একটা অর্গানাইজেশন সেট আপ করা হয় এবং 1996 সালে সাউথ কোরিয়াতে ফিল্ম এবং মিডিয়া প্রোডাকশনের ওপরে আগের যেসব রুলস এবং রেস্ট্রিকশনগুলো ছিল সেগুলোকে ভেঙে নতুন রুলস বানানো হয়। এখানে সরকার ডাইরেক্টলি প্রমোট করে যে যার মতো ইচ্ছে খুশি সিনেমা, মুভিজ, থিয়েটার করতে পারে, যে যার নিজের ক্রিয়েটিভিটি দেখাতে পারে, যার যেমন ইচ্ছা সেভাবেই ভিডিওজ বানাতে পারে। আর ঠিক এরপরেই প্রেসিডেন্সি বোর্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সাউথ কোরিয়ার যে মেম্বার ছিলেন, তিনি সাউথ কোরিয়া সরকারের কাছে একটা রিপোর্ট পেশ করেন এবং বলেন যে সাউথ কোরিয়া এতদিন ফিল্ম মেকিং কিংবা মিডিয়া প্রোডাকশনে ছিল না, তারা কি করে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল লেভেলে ছড়িয়ে পড়বে, তারা কি করে হলিউডের সঙ্গে পাঙ্গা নেবে। ওই সময়ে সাউথ কোরিয়ার বড় বড় কোম্পানিগুলোর মধ্যে হুন্ডাই এবং স্যামসাং ছিল, তারা তখন ফিল্ম প্রোডাকশনে এসে এন্ট্রি নেয়। যেহেতু এত বড় বড় কোম্পানিজ ফিল্ম মেকিং এর উপরে কাজ করছিল, মিডিয়া প্রোডাকশনের উপরে কাজ করছিল, তাদের কাছে তো টাকা পয়সার কোনো অভাব ছিল না, তাই তারা প্রপার রিসার্চ, পুরো মার্কেটিং এর সাথে সাথে তারা ফিল্ম মেকিং গুলো করতো। ওই সময় বিগ বাজেট ব্লকবাস্টার সিরি, যা স্যামসাং এর দ্বারা প্রডিউস করা হয়েছিল প্রায় 2.6 বিলিয়ন ওন বাজেটের সাথে। আর এই সিরি মুভির টিকিট এত পরিমাণে সাউথ কোরিয়াতে সেল হয়, এত পপুলারিটি লাভ করে, যা হলিউড সিনেমার টাইটানিকের থেকেও বেশি। এবং এরপরেই সাউথ কোরিয়ান ফিল্ম, ড্রামা, টিভি শো এগুলো খুব জনপ্রিয়তা লাভ করে পুরো দুনিয়ার কাছে। আপনার হয়তো মনে এ প্রশ্ন আসতে পারে, সাউথ কোরিয়ান টিভি শোতে কিংবা ফিল্মে কি দেখানো হচ্ছে যা দুনিয়ার কাছে এত পপুলারিটি গেইন করছে? দেখুন, সাউথ কোরিয়ান যে সমস্ত টিভি শো কিংবা মুভিজ আছে সেগুলো ইমোশনালি রিয়েলিস্টিক। আপনি আপনার সাথে রিয়েলিটিতে কানেক্ট করতে পারবেন। সাউথ কোরিয়ান মুভিগুলো ধনী দরিদ্রের মধ্যে যে বৈষম্য সেগুলোকে হাইলাইট করতো, দেশের ভেতরে যে সমস্ত সমস্যা সেগুলোকে তুলে ধরতো,
তাই সাউথ কোরিয়ান মুভিগুলো শুধু সাউথ কোরিয়া নয়, দেশের বাইরেও খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা লাভ করে। আপনারা হয়তো অনেকেই সাউথ কোরিয়ান গান শুনে থাকবেন। সাউথ কোরিয়ান যে সংগুলো ছিল সেগুলো পুরো গানের যে লিরিক্সটা সেটা হবে কোরিয়ান ভাষাতে এবং পাঞ্চ লাইনগুলো হবে ইংলিশে। তাই যারা কোরিয়ান ভাষা বোঝেই না, আমার আপনার মতো লোক যারা কোরিয়ান ভাষা বোঝেই না, তারা কিন্তু ওই যে পাঞ্চ লাইনে গানটা গাইতে থাকবে, ওপেন গ্যাংনাম স্টাইল। বিটিএস ব্র্যান্ড, যারা সাউথ কোরিয়ার একটা পপুলার ব্র্যান্ড, সাথে সাথে পুরো দুনিয়াতেও জনপ্রিয়তা লাভ করেছে। এই তো কিছুদিন আগে হোয়াইট হাউসে জো বাইডেনের সাথে তারা মিটিং করে এলো, তারা ইউএস জেনারেল অ্যাসেম্বলিতে পারফরমেন্সও করেছে। বিটিএস এই যে ব্র্যান্ড, তাদের যারা ফ্যান আছে তারা বিটিএস আর্মি নামে নিজেদের পরিচয় দেয়। আপনারা এই যে বিটিএস আর্মি এই ওয়ার্ডটা ফেসবুক কিংবা টুইটারের উপরে ট্রেন্ড করতে হয়তো দেখেছেন। আর এই বিটিএসদের বানানো ডাইনামিক সং স্পটিফাইতে 1 বিলিয়ন রিচ ক্রস করেছে। আর এই ব্ল্যাক পিঙ্ক, যা 4 জন মেয়ে মিলে এই ব্র্যান্ডটা বানিয়েছিল, খুব কম সময়ের মধ্যে তারা পুরো দুনিয়াতে জনপ্রিয়তা লাভ করেছে। ব্ল্যাক পিঙ্কের যারা ফ্যান্স এবং ফলোয়ার্স তারা নিজেদের ব্লিঙ্ক আর্মি নামে বলে থাকে। এই ব্লিঙ্ক আর্মি এই নামটাও আপনারা ফেসবুক কিংবা টুইটারের উপরে ট্রেন্ড করতে দেখবেন। আর ঠিক এই সমস্ত কারণেই কোরিয়ার সফট পাওয়ার একটা নেক্সট লেভেলে পৌঁছে গেছে। আজকের দিনে সাউথ কোরিয়া কালচারাল সুপার পাওয়ার হওয়ার কারণে সাউথ কোরিয়ান ট্যুরিজম এবং সাউথ কোরিয়ান ইকোনমিতে অনেক 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 বেনিফিটস পাচ্ছে। আর তাই হয়তো আজ সাউথ কোরিয়া পূর্ব এশিয়ার ফাস্ট গ্রোয়িং ইকোনমির সাথে সাথে কালচারাল সুপার পাওয়ার হয়ে উঠেছে।